ক্লাস 9-এর সমস্ত ছাত্রবৃন্দ প্রত্যেক ভালো আছো? ঠিক আছে। আচ্ছা, আগের দিন আমাদের যে গুগল মিটের ক্লাসে তোমরা দেখেছো আমরা যে অধ্যায়টা সম্পর্কে আলোচনা করছিলাম সেটা হচ্ছে আবহবিকার, এবং আবহবিকার নামক অধ্যায়টার যে প্রশ্নগুলো আমরা আলোচনা করছিলাম সেগুলো একটু তোমাদের সামনে লিখে দিই। পরবর্তী প্রশ্ন থেকে আলোচনার টপিক আমরা এগিয়ে নিয়ে যাব। একটু মনে করে দেখো, আমরা এখান থেকে বেশ কয়েকটা বড় প্রশ্ন আলোচনা করেছিলাম। আগে প্রশ্নমান 5-এর প্রশ্নটা লিখে নিই। প্রশ্নমান 5-এর খাতার মধ্যে লিখে নাও প্রশ্নগুলো, অ্যান্সারটা রেডি করে নেবে। যান্ত্রিক আবহবিকারের যে কোনো তিনটি পদ্ধতির বিবরণ দাও। এই প্রশ্নটা দেখো, বিগত আমরা আগের ক্লাসে এটা আলোচনা করেছি। নাম্বার 2 হচ্ছে রাসায়নিক আবহবিকারের যে কোনো তিনটি পদ্ধতির বিবরণ দাও। এই দুটো হচ্ছে প্রশ্নমান 5-এর, ঠিক আছে? এই দুটো হচ্ছে প্রশ্নমান 5-এর, হচ্ছে দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এর সঙ্গে দেখো একটা 3 নম্বরের প্রশ্ন আলোচনা করেছিলাম। শিলায় মরচে ধরে কেন, এটা যে প্রশ্নমান 3-এর। লোহায় মরচে ধরে কেন, হচ্ছে লোহায় মরচে ধরে কেন, শিলায় মরচে ধরে কেন, এটা হচ্ছে প্রশ্নমান 3-এর। হয়েছে? তাহলে প্রশ্নমান 5-এর দুটো হয়েছিল, প্রশ্নমান 3-এর দুটো প্রশ্ন আলোচনা করেছিলাম। এখানে আজকে দেখো যে প্রশ্নটা আলোচনা করতে যাব, প্রশ্নটা একটু তোমরা সব লিখে নাও, যে যান্ত্রিক আবহবিকার কোন কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়। এটা হচ্ছে প্রশ্নমান 2-এর। তাহলে এই প্রশ্নটা যেহেতু লিখলাম, তাহলে আলোচনাটা আমরা করিয়ে দিই।
মনে করে দেখো যে আবহ বিকার নামক শব্দটাকে ভেঙে দুটো অর্থ পেয়েছিলাম, একটা হচ্ছে আবহ আর একটা হচ্ছে বিকার। তাহলে আবহ শব্দটার মানে কি বলেছিলাম? আবহ বায়ুর চাপ, তাপ আর আর্দ্রতাকে এক কথায় বলে আবহ। আর বিকার মানে কি বলেছিলাম? পরিবর্তন। তাহলে আবহ বিকারের সংজ্ঞাটা আমরা কীরকমভাবে বলতে পারি? বায়ুর চাপ, তাপ, আর্দ্রতার দ্বারা শিলার পরিবর্তনকে এক কথায় বলে আবহ বিকার। ঠিক আছে? আবহ বিকার এমন একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে স্থির প্রক্রিয়া। কোনো স্থানে শিলা যখন ভাঙবে, ভেঙে সেখানেই পড়ে থাকবে, সেটা হচ্ছে আবহ বিকার। আর ক্ষয়ীভবন কি বলেছিলাম? যখন এক স্থানে শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, হওয়ার পর সেই চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো যখন সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে, তখন তাকে বলবো ক্ষয়ীভবন। তাহলে ক্ষয়ীভবনটা হচ্ছে স্থানান্তর প্রক্রিয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে। ঠিক আছে? নগ্নীভবন বলে একটা কথা বলেছিলাম। নগ্নীভবন জিনিসটা কি? কোনো স্থানে মনে করো শিলা পড়ে আছে, শিলার উপরের অংশটা বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে সেটা নিচেই পড়ে গেল, আর ভিতরের অংশটা বাইরে বেরিয়ে পড়লো, সেটাকে আমরা কি এক কথায় কি বলেছিলাম? নগ্নীভবন। তাই তো? পুঞ্জিত ক্ষয় বলে একটা কথা বলেছিলাম। পুঞ্জিত ক্ষয়টা কি না, পাহাড়ি বা পার্বত্য অঞ্চলে দেখা যায় যে চূড়া থেকে কিংবা তার গায়ে নুড়ি, কাঁকর, পাথর, বোল্ডার তো জমে থাকে। সেই জমে থাকা নুড়ি, কাঁকর, পাথর, বোল্ডারগুলো যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে পর্বতের পাদদেশে বা তলায় এসে জমা হয়, তখন সেই জমায়িত নুড়ি, কাঁকর, পাথর, বোল্ডার এর রূপগুলোকে এক কথায় বলে পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জিত স্খলন। দন্ত ছয় ক্ষয়ে ল দন্ত ন, একই টার্ম। ঠিক আছে? তাহলে আমরা এইগুলোই কিন্তু টিকা দেখবে আছে, আবহ বিকার, ক্ষয়ীভবন, এগুলো টিকার মধ্যে লিখে নাও। আবহ বিকার, ক্ষয়ীভবন, নগ্নীভবন, দন্তন্য গয়ে দন্তন্বয় দীর্ঘী, নগ্নীভবন, পুঞ্জিত স্খলন, দন্ত ছয়ে ক্ষয়ে ল দন্ত ন, বানানটা হচ্ছে পুঞ্জিত পুঞ্জিত স্খলন, বানানটা দন্ত ছয়ে ক্ষয় ল দন্ত ন হয়েছে। স্বল্পমোচন, পিণ্ড বিসরণ, পয়াশ্রী দন্ত নয়টায় পিণ্ড বিসরণ, ক্ষুদ্র কণা বিসরণ, প্রস্তর চাই খুণ্ডীকরণ, জলযোজন, অঙ্গার যোজন, জারণ, রেগোলিথ। ঠিক আছে? উপস্থিতির টিকাগুলো এখন রেডি করো। এবার এখানে একটা প্রশ্ন দেখো লেখা আছে যে আলোচনা প্রসঙ্গে একটু কথা বলতে ভুলে গেলাম, যে আবহ বিকারকে দেখো তিনটে ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে যান্ত্রিক আবহ বিকার, একটা রাসায়নিক আবহ বিকার, আর 3 নম্বরটা হচ্ছে জৈব যান্ত্রিক আবহ বিকার। এখানে যান্ত্রিক আবহ বিকারের সঙ্গে সংজ্ঞাটা কি বলেছিলাম মনে করে দেখো, যে যখন কোনো আবহ বিকারে বিশেষত সূর্যের তাপের প্রভাবে দিনের বেলায় শিলা আয়তনে বাড়বে আর রাত্রেবেলায় সংকুচিত হবে। তাহলে বারবার সংকোচন এবং প্রসারণের ফলে
শিলা বিয়োজিত হয়ে যখন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় তখন সেটাকে বলবো আমরা যান্ত্রিক আবহ বিকার। এর সঙ্গে দেখ আমরা অ্যালোপ্যাথি ওষুধের কথা বলেছিলাম, অর্থাৎ অ্যালোপ্যাথি ওষুধ খেলে আমাদের তাড়াতাড়ি কি হয়, কোনো আমাদের ব্যথা যন্ত্রণা বা যেটা খুব কুইক সেখান থেকে আমাদের আরাম পাওয়া প্রয়োজন সেটা আমাদের কাজ করে। তাই এখানে সূর্যের তাপ মেন রোল প্লে করছে। রাসায়নিক আবহ বিকারের ক্ষেত্রে বলেছিলাম দেখো এখানে যে আবহ বিকারে প্রধানত দেখা যায় যে সূর্যের তাপের ভূমিকা থাকে না, থাকে কার ভূমিকা, জল। জল যখন শিলার মধ্যে প্রবেশ করে তখন দেখা যায় যে শিলার যে অভ্যন্তরীণ যে কাঠামোটা সেইটা পরিবর্তিত হয়ে কি হয়, শিলাটা পরিবর্তিত হয়ে নূতন ধরনের একটা শিলার উৎপত্তি হয়, তখন তাকে রাসায়নিক আবহ বিকার। তাহলে রাসায়নিক আবহ বিকারের মধ্যে জলের একটা ভূমিকা থাকে। জৈব যান্ত্রিক আবহ বিকার আমরা কোনটাকে বলবো, একটা উদাহরণ যদি আমি তোমাদের বলি, দেখবো অনেকে দেখে থাকবে, বিশেষত মনে করে দেখবে যেগুলো অনেক দিনের পুরাতন যে সমস্ত বাড়িগুলো আছে, আগেকার যে সমস্ত প্রাসাদ আছে, কিংবা তোমরা দেখে থাকবে যে পার্বত্য অঞ্চলে গায়েতে দেখবে অনেক সময় গাছ জন্মায় পার্বত্য অঞ্চলেতে, এবং গাছগুলো দ্বারা সেখানকার শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দালান বাড়ির কথা আমরা বললাম, এখনো পুরাতন দিনে যে সমস্ত প্রাসাদগুলো আছে, বিশেষ করে দেবে দেখতে পাওয়া যায় বাড়ির যেদিকে জল বেরোয়, ছাদের কথা বলছি, ঠিক দেখবে ছাদের যেদিকে পাইপের মাধ্যমে জলটা বেরোয় ঠিক সেই কোণাতে বাইরের দিকের অংশই করেই কিন্তু এই বট অশ্বত্থ গাছগুলো জন্মায়। পরবর্তীকালে দেখা যায় দেখবে যে এই বট অশ্বত্থ গাছগুলির দ্বারা ওই বাড়ির কোণাগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাহলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া মানে আবহ বিকার হয়ে গেল। তারপরে দেখবে শিয়াল, তোমরা দেখেছো যে বিশেষ করে আশ্বিন কার্তিক মাসে যখন আমাদের লাল স্বর্ণ ধান কাটা হয়ে যায়, মাঠ যখন ফাঁকা হয়ে যায়, তখন মাঠে অনেক শিয়ালের ডাক, হুক্কা হওয়া দেখবে ডাক একটা শুনতে পাওয়া যায়। তাহলে শিয়াল থাকে কোথায়, মাটির ভিতরে, তার একটা ছোটো পাড়া গর্ত মতো তৈরি করে তার ভিতরে থাকে। তাহলে আবহ বিকারের সংজ্ঞাটা আমরা কি পেয়েছিলাম, যে শিলাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করার নামই হচ্ছে আবহ বিকার। তাহলে যখন ওই শিয়ালটা মাটিটাকে খুঁড়ে খুঁড়ে গর্তটা যখন সে তৈরি করে, তখন কি পাইপ দ্বারা যে মাটিটা খুঁড়ে সেটা কি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় না, বোঁদের মতো হয়ে যায় না, তার মানে আবহ বিকার হলো। যেখানে বরফাবৃত দেখবে অঞ্চল আছে, অর্থাৎ তুন্দ্রা অঞ্চলের কথা বলছি, সেখানে দেখবে প্রেইরি অঞ্চলে যে বড় বড় লোমেস যে কুকুরগুলো দেখতে পাওয়া যায়, যে প্রাণীগুলো আর থাকে ওখানকার প্রেইরি অঞ্চলে, প্রেইরি ভুলডুক যেটাকে আমরা বলি, ওরা দেখবে নখের দ্বারা কী করে, যে প্রেইরি অঞ্চলের ওপরে বরফের আবরণটাকে নখে করে এটা খুঁড়ে খুঁড়ে গর্ত করে দেয়, নিয়ে মাটির ভেতরে বাসা তৈরি করে। তাহলে তারাও আবহ বিকারে একটা সাহায্য করছে। তাহলে এগুলো হচ্ছে কতগুলো। ইঁদুরের কথা তোমরা জানো, যে ইঁদুরও দেখবে জমির আলে কীরকমভাবে গর্ত তৈরি করে তার ভিতরে ধানগুলো কেটে তার ভিতরে জমা করে রাখে, তাহলে সেও আবহ বিকারে একটা রোল প্লে করে। তাহলে যে আবহ বিকারে উদ্ভিদ এবং প্রাণী জগৎ এর দ্বারা শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তাকে আমরা এক কথায় বলি জৈব যান্ত্রিক আবহ বিকার। ঠিক আছে, এটাও কিন্তু টিকা একটা জৈব যান্ত্রিক আবহ বিকার দেখবে আছে। এবারে এই যে যান্ত্রিক আবহ বিকারের প্রক্রিয়াগুলো কি নাম বলেছিলাম মনে করে দেখো, পিণ্ড বিসরণ, প্রস্তচ্ছায় খণ্ডীকরণ, তারপর হচ্ছে আমাদের স্বল্পমোচন। দেখবে এইরকম ধরনের কিছু ছবি পাবে, এরকম একটা পিলারের মতো আছে, পিলারের মাঝে মনে করে এরকম তুমি দাগটা দিয়ে দিলে, এই দাগগুলোর মাধ্যমে শিলাটা ভেঙে যে চূর্ণ বিচূর্ণ হওয়ার যে ভূমিকাটা সেটা এর মধ্যে আমরা দেখাতে পাচ্ছি। এই যে ভূপৃষ্ঠ পরিভাগে এই ধরনের
চাই আকৃতির যে শিলাখণ্ড থেকে যায় এটাকে প্রস্তর চাই খণ্ডীকরণ আমরা বলছি। ক্ষুদ্র কণা বিসরণের মধ্যে এটা হচ্ছে ভূপৃষ্ঠ উপরিভাগে একটা শিলা পড়ে আছে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে এই দানাদার অংশে পাশে দুপাশে পড়ে আছে, এগুলোকে আমরা ক্ষুদ্র কণা বিসরণ আমরা বলছি। এখানে দেখবে স্বল্পমোচন যে পার্টটা আছে, যাকে অনিয়ন প্লাকিং বলে আমরা বলি, পেঁয়াজের খোলকের মতো শিলাটা যখন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, অর্থাৎ এরকম দেবে একটা তাপীয় ঢালের, আমরা সেদিকে গুগল মিটে ক্লাসের মধ্যে ছবিটা এঁকে দেখবে এরকম দেখিয়েছিলাম, এটা শিলা, এটা হচ্ছে একটা তাপীয় ঢাল, অর্থাৎ সূর্যের তাপ যখন পাচ্ছে তাপটা একটার পর একটা স্তর অতিক্রম করে আসছে, এরকম একটা তাপের একটা সীমারেখা তৈরি করে দিয়েছে, তখন একে আমরা তাপীয় ঢাল বলছি। তাহলে এটা হচ্ছে স্বল্পমোচন বা অনিয়ন প্লাকিং বলি, যে পেঁয়াজের খোলকের মতো এটা ভেঙে আমাদের চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পেয়ে যাচ্ছি। এবারে বিশেষ করে দেখবে যে লবণের কেলাস গঠন, এটাও কিন্তু একটা তোমার শিলাকে বিয়োজিত করার একটা প্রক্রিয়া, লবণ কেলাস। দেখবে বিশেষ করে মরু অঞ্চলেতে দেখতে পাওয়া যায় যে দিনের বেলায় প্রখর সূর্যের তাপে কি হয়, মরু অঞ্চলেতে বালি আছে, তাহলে বালি গরম হচ্ছে, তাহলে বালির ভিতর থেকে দেখবে জলীয় অংশগুলো বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে উপরে উঠে আসছে, উপরে উঠে এসে সে উপরেতে কৌশিক প্রক্রিয়ার মাধ্যমে মাটির ভিতরে লবণটাকে উপরিভাগে জমা করে, জমা করার ফলে শিলার মধ্যে লবণযুক্ত হয়ে যাচ্ছে, লবণের কেলাস গঠনের একটা প্রক্রিয়া হয়ে যাচ্ছে। দেখবে বরফাবৃত অঞ্চলে, যেটাকে আমরা তুষার খণ্ডীকরণ বা তুহিন খণ্ডীকরণ এর সঙ্গে উল্লেখ করা যায়, যে যেখানে বরফাবৃত অঞ্চল আছে সেখানে যখন গিয়ে যাবে দেখবে কোনো কারণে বা দেখে থাকবে যে উপরিভাগে যে মাটিটা আছে, মাটির মধ্যে কোনো ফাটল আছে, সে ফাটলের মাধ্যমে সেখানে বরফের জলটা প্রবেশ করছে। তাহলে দিনের বেলায় যেহেতু সূর্যের তাপ পাচ্ছে তখন জলটা তখন তরল অবস্থায় থাকছে, রাত্রি যখন হচ্ছে সে বরফটা জমে জলে, অর্থাৎ জলটা জমে বরফে পরিণত হচ্ছে। আমরা প্রত্যেকেই জানি জল জমে বরফে পরিণত হলে আয়তন আমাদের বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে দিনের বেলাতে তরল অবস্থায় থাকছে, আর রাত্রেবেলায় যখনই সেই জলটা বরফে পরিণত হচ্ছে তখন শিলার গায়ে দুপাশে চাপ দিচ্ছে, তার মাধ্যমে ফাটলটা ক্রমাগত বেড়ে যাচ্ছে, আর ভিতরে যত জল প্রবেশ করছে আবার তার পরের দিন রাত্রে বরফে পরিণত হলে সেটা আবার আয়তনে বেড়ে যাচ্ছে, আবার চাপটা বেশি করে দিচ্ছে। এইভাবে বরফাবৃত অঞ্চলে ফাটলের মধ্যে জল প্রবেশ করে ক্রমাগত দেখা যায় যে দিনের বেলাতে জল এবং রাত্রিবেলায় যখন বরফে পরিণত হয়ে যাচ্ছে চাপের ফলে শিলাটা ভেঙে ক্রমাগত খণ্ড বিখণ্ড হয়ে যায়। তাহলে এটাকে আমরা তুষার বা তুহিন খণ্ডীকরণের সঙ্গে উল্লেখ করেছি, এটা এর মধ্যে দেখে নেবে। এবার রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে কী বলেছিলাম, জল যোজন, অর্থাৎ শিলার মধ্যে যখন জল প্রবেশ করে যায় তখন হচ্ছে কি শিলা মধ্যস্থ খনিজের পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে গিয়ে শিলাটা নতুন খনিজে পরিণত হয়। আগের দিন দেখো ক্লাসে আমরা বলেছিলাম যে মাটির যখন কোনো ঘর বাড়ি তৈরি করা হয় তখন আমরা কি দেখি না, শুকনো মাটি নিয়ে এসে তাকে জলে ভিজিয়ে খট্টর দিয়ে তারপর দেওয়াল পাঁচিল দিয়ে তৈরি করি আমরা। তাহলে শুকনো মাটি দিয়ে যদি ঘর বাড়ি হয়ে যেত তাহলে মাটি ভিজাবার আমাদের দরকার ছিল না, ভিজলে কি মাটি আমাদের নরম হয়ে যায় না, অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন হয়ে গেল। অঙ্গার যোজন, শিলার মধ্যে খনিজের মধ্যে যখন অঙ্গার বা কার্বন যখন প্রবেশ করে তখন শিলার মধ্যে যে পরিবর্তনটা হয় তখন সেটাকে আমরা বলে দিচ্ছি অঙ্গার যোজন। তারপর হচ্ছে জল যোজন, অঙ্গার যোজন, একে আমরা অঙ্গার যোজন বললাম। জারণ, অর্থাৎ এক্ষেত্রে দেখো লোহায় মরচে ধরে কেন, একটা প্রশ্ন আলোচনা করেছিলাম, লিমোনাইডের সৃষ্টি, বুঝতেই পারছো। আচ্ছা ওইদিকে আলোচনা যাচ্ছি না। এবার দেখো যে যান্ত্রিক আবহবিকার কোন কোন জলবায়ু অঞ্চলে দেখতে পাওয়া যায়, তাহলে এখানে উত্তরটা আমরা লিখব, যান্ত্রিক আবহবিকার যেখানে দেখতে পাওয়া যাবে সেখানে সূর্য মেন রোল প্লে করবে। তাহলে যান্ত্রিক আবহবিকার দেখা যাবে কোথায়, মরু অঞ্চল আর মেরু অঞ্চল। উত্তরটা ভালো করে মনে রাখবে, একটা হচ্ছে মরু অঞ্চল, মরু অঞ্চল আর হচ্ছে আমাদের মেরু অঞ্চল। মনে থাকবে এটা হচ্ছে বালি থাকে মরু অঞ্চলে আর মেরু অঞ্চলে কিন্তু বরফ থাকে, এই দুটো অঞ্চলে দেখা যায় আমাদের যান্ত্রিক আবহবিকার। ঠিক আছে, পরের দেখো এখানে যদি প্রশ্নটা আমরা দেখি সেটা হচ্ছে রাসায়নিক আবহবিকার কোন কোন জলবায়ু অঞ্চলে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্নটা অর্থাৎ নাম্বার 6 প্রশ্নটা হচ্ছে যে রাসায়নিক আবহবিকার
রাসায়নিক আবহবিকার কোন কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? জলবায়ু কোন কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? তাহলে এখানে উত্তরটা আমরা লিখব যে মৌসুমী আর নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। যে মৌসুমী ও নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এই দুটো জলবায়ু অঞ্চলে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হয়, তাই এখানে আমরা রাসায়নিক আবহবিকার দেখতে পাবো। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্নটা যদি আমরা দেখি, এগুলো কিন্তু সব 2 নম্বরের প্রশ্ন এই দুটো। ঠিক আছে, এবার দেখো নাম্বার 7টা হচ্ছে আবহবিকারের ফলাফল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবহবিকারের ফলাফল গুলি লেখো। ফলাফল গুলি লেখো। আবহবিকারের ফলে আমরা কি কি পাই? এটা হচ্ছে প্রশ্নমান 3-এর একটা প্রশ্ন। আবহবিকারের ফলাফল। তাহলে আবহবিকারের ফলে আমরা কি কি পাচ্ছি? দেখা, আবহবিকারের ফলে যে ভূপৃষ্ঠের উপরিভাগের যে শিলা সেটা ভেঙে আমাদের চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে ভূপৃষ্ঠের উপরিভাগে আমাদের শিলা চূর্ণ সৃষ্টি হয়, নাম্বার 1 আবহবিকারের ফলে। নাম্বার 2 হচ্ছে আবহবিকারের ফলে রেগলিতের সৃষ্টি হয়। রেগলিতে আমরা কি বলেছিলাম? পৃথিবী পৃষ্ঠের উপরিভাগে যে ধুলোর মতো যে আবরণ থাকে, সেই ধুলোর মতো আবরণটাকে এক কথায় আমরা কি বলি? রেগলিত। তাহলে নাম্বার 2 হচ্ছে রেগলিতের সৃষ্টি হয়। নাম্বার 3 হচ্ছে বন্ধুর ভূপ্রকৃতি সমতল হয়ে যায়, অর্থাৎ উঁচু নিচু যে ভূমিভাগটা আছে, যেটাকে আমাদের বন্ধুর, যাকে অসমতল, যাকে তরঙ্গায়িত বলে থাকি, সেটা সমান্তরাল ভূমিরূপে পরিণত হয়। নাম্বার 3 থেকে যদি আমরা দেখি যে এখানে ভৌমজলের সঞ্চয়, অর্থাৎ আবহবিকারের ফলে যে উপরিভাগের শিলা যখন ভেঙে চূর্ণ বিচূর্ণ নরম শিলার আবরণ তৈরি হচ্ছে, সেখানে ভৌমজলের সঞ্চয় বা মাটির তলায় জলের সঞ্চয় আমরা এখানে জমা করতে দেখতে পাওয়া যায়। নাম্বার 5 আবহবিকারের ফলে যে ভূমিরূপটা সৃষ্টি হয়, সেখানে দেখা যায় যে ভূমিকম্পের আমাদের সম্ভাবনা, হঠাৎ করে মনে করো উঁচু স্থান ছিল, নিচু হয়ে গেল, তাহলে চাপটা হ্রাস হয়ে গেল, তাহলে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এটা আমরা একটা পয়েন্ট করতে পারি। তারপরে পয়েন্টটা দেখো মরুকরণ। মরুকরণ মিনস হচ্ছে কি না, ব্যাপক আকারে যে আবহবিকার হয়, এর ফলে হচ্ছে মরুভূমির বালিগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করে নিয়ে গিয়ে মরুভূমির সম্প্রসারণ ঘটায়। তাহলে সেক্ষেত্রে মরুকরণের পরিমাণটাকেও বৃদ্ধি করছে। তারপরে পয়েন্টটা লিখতে পারো নদীর নাব্যতা, অর্থাৎ আবহবিকারের ফলে দেখা যায় যে শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হলো, সেই শিলাগুলো স্থানান্তরিত হয়ে যখন নদীর খাতের তলায় যখন জমা হয়, সেখানে নদীর গভীরতার পরিমাণটাকে আমাদের কমিয়ে দেয়। তারপরে পয়েন্ট করতে পারো কৃষিকাজের সহায়ক, অর্থাৎ আবহবিকারের ফলে যখন শিলাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হওয়ার ফলে যেটা দেখতে পাওয়া যায় যে উপরিভাগের মাটি নরম হয়ে সেখানে কৃষিকাজের পক্ষে সহায়ক হয়। তাহলে আমরা এই আবহবিকারের ফলাফলগুলো দেখো বেশ কয়েকটা আলোচনা করলাম, এগুলো ওর মধ্যে একটু তোমরা আলোচনা করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে দেখো আবহবিকার নামক অধ্যায়টার মধ্যে লিস্ট অফ প্রশ্ন, বেশ কয়েকটা প্রশ্ন আমরা এখানে আলোচনা করলাম। যে প্রশ্ন কটা তোমরা কিন্তু খাতার মধ্যে নোট আকারে একটু তৈরি করে নেবে। ঠিক আছে, পরের দেখে একটা প্রশ্ন তোমাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে মৃত্তিকা ক্ষয় কাকে বলে আর মৃত্তিকা ক্ষয়ের কারণ। মৃত্তিকা ক্ষয় কাকে বলে আর এর সঙ্গে করবে তোমাদের কারণ। ঠিক আছে, এটা হচ্ছে 2 প্লাস হচ্ছে এটা মনে করো 3 নম্বরও মাঝে মাঝে দিয়ে দেয়, কোনো কোনো সময় 4 নম্বরও দিয়ে দেয়। মৃত্তিকা ক্ষয় আমরা জানি যে যখন যে প্রকৃতি প্রদত্ত যে মাটি, সে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেটা ভেঙে যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তখন সে প্রক্রিয়াকে এক কথা বলছি মৃত্তিকা ক্ষয়। তাই এই মৃত্তিকা ক্ষয়ের দেখো কারণগুলোকে আমাদের দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, নাম উল্লেখ করে যায় যে মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণগুলি লেখো। আর একটা হচ্ছে অপ্রাকৃতিক কারণ। অপ্রাকৃতিক কারণ মানে যেটা মানুষ তৈরি করছে, আর প্রাকৃতিক হচ্ছে যেটা হচ্ছে প্রকৃতি থেকে হয়।
তাহলে সেক্ষেত্রে দেখো এখানে প্রাকৃতিক কারণের মধ্যে আমরা যেগুলো পাবো, একটা হচ্ছে জলপ্রবাহ। কারণ হচ্ছে জল এক জায়গা থেকে অন্য জায়গায় যখন প্রবাহিত হয় তখন শিলার যে ক্ষয়ীভূত অংশগুলো স্থানান্তরিত করে নিয়ে চলে যায়। তাহলে প্রথম পয়েন্টটা পেলাম আমরা, এটা হচ্ছে জলস্রোত। দ্বিতীয় নম্বর দেখো বায়ু প্রবাহ, অর্থাৎ বিশেষ করে দেখবে যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন কালবৈশাখী ঝড় হয়, দেখবে কালবৈশাখী ঝড়ের সঙ্গে যেটা আমরা দেখতে পাই যে ধুলো বালিগুলো আমাদের উড়ে আসছে, উড়ে এসে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যায়, তার ফলে তো আমাদের সেখানে ধুলো বালির সঞ্চয় ঘটে যাচ্ছে। তাহলে বায়ু প্রবাহ এটা প্রধান ভূমিকা গ্রহণ করছে। তারপর দেবে হিমবাহ এবং সমুদ্র তরঙ্গ। হিমবাহ অর্থাৎ বরফ গলা জল যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন শিলাকে নরম করে বহন করে নিয়ে চলে যায়। সমুদ্র তরঙ্গ মানে বুঝতেই পারছো, সমুদ্রের যে ঢেউগুলো ওঠে সেই ঢেউগুলো উপকূলবর্তী অঞ্চলে প্রবল বেগে আছড়ে পড়ে সেখানেও আমাদের শিলাকে ক্ষয় করতে সাহায্য করে। তারপরে বৃষ্টিপাত তোমাদের জানোই, এখন তো আমাদের বর্ষাকাল চলছে, এই বৃষ্টিপাতের মাধ্যমে কি পরিমাণে আমাদের পলি দ্রবীভূত হয়ে জলের সঙ্গে বিভিন্ন জায়গায় বাহিত হয়ে চলে যাচ্ছে, তাহলে সেখানে আমাদের বৃষ্টিপাত একটা ভূমিকা গ্রহণ করছে। তারপর দেখবে ভূমির ঢাল। ভূমির ঢালটা দেখবে যেখানে খুব খাড়া ঢাল, সেখানে উপরিভাগ থেকে জল যখন প্রবাহিত উপর থেকে যখন নিচের দিকে নেমে আসছে তখন ঢাল বরাবর শিলা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে বয়ে নিয়ে গিয়ে শিলাকে আমাদের ক্ষয়ের হাত থেকে রক্ষা করছে। তাহলে ভূমির ঢাল আমরা এখানে একটা পয়েন্ট এটা পেলাম। এগুলো মোটামুটি আমরা প্রাকৃতিকের মধ্যে পেলাম। এবার অপ্রাকৃতিকের মধ্যে যেটা আমরা করি, প্রথমেই জানো অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদন, যেটা মানুষ করে। আজকে আমাদের শিল্পের প্রয়োজন, আজকে আমাদের কৃষির প্রয়োজন, আজকে আমাদের নগরায়নের প্রয়োজন, তার জন্য কি করছি আমরা গাছপালা কেটে সেগুলো তৈরি করছি। তাহলে অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদন হচ্ছে অপর একটা কারণ। অবৈজ্ঞানিক আমাদের কৃষি পদ্ধতি, এই যে পাহাড়ি পার্বত্য অঞ্চলেতে পাহাড়ের গায়ে ধাপ কেটে কেটে যে সমস্ত ফালি চাষ, গালি চাষ ইত্যাদি করছি আমরা, তার ফলে কিছু অবৈজ্ঞানিক প্রথায় চাষ করার ফলে মাটিতে ক্ষয়ের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তাহলে নাম্বার 2 পয়েন্টটা করতে পারি অবৈজ্ঞানিক প্রথায় কৃষিকাজ। তারপরে দেখো পয়েন্টটা করতে পারি আমাদের অনিয়ন্ত্রিত পশুচারণ। আমরা দেখেছি যখন কোনো গবাদি পশু, যখন কোনো মোষ, যখন দেখবে যে সমস্ত আমাদের রাখাল বালকেরা যখন চড়াতে নিয়ে যায় তখন আমরা দেখি তাদের পায়ের আঘাতে অনেক ধুলো বালি দেবে উঠতে উঠতে চলে যায়। তাহলে পায়ের আঘাতে কি হয়, ধুলো বালিগুলো সৃষ্টি করতে কে সাহায্য করে, গরু, ছাগল, ভেড়া, মহিষ ইত্যাদির তার শিলাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে। তাহলে এটাও একটা মাধ্যমের মধ্যে আমরা পেয়ে গেলাম অনিয়ন্ত্রিত আমাদের পশুচারণ। তারপর দেখো নির্মাণ কাজ, এই যে আমাদের বড় বড় বিল্ডিং তৈরি করছি, এই যে রাস্তাঘাট তৈরি করছি, এই যে ক্যানেল তৈরি করছি, এর ফলে কি দেখা যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় মাটিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে আমরা সেগুলোকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করছি। নির্মাণ কাজের ক্ষেত্রে মানুষের প্রধান অবদান থাকে, তাহলে নির্মাণ কাজের দ্বারাও কিন্তু প্রধানত মৃত্তিকা ক্ষয় হয়। তাহলে মৃত্তিকা ক্ষয় কাকে বলে, মৃত্তিকা ক্ষয়ের কারণ দুটো বললাম, প্রাকৃতিক আর অপ্রাকৃতিক। প্রাকৃতিকটা ভালো করে করবে, এটাই বেশি করে উল্লেখ করে দেয়। আর অপ্রাকৃতিক যেটা মানুষ তৈরি করছি, যেটা এখানে আমাদের বললাম অনিয়ন্ত্রিত পশুচারণ, অবৈজ্ঞানিক প্রথায় কৃষিচাষ, নির্মাণ কাজ ইত্যাদি। মনে থাকবে এগুলো হচ্ছে আজকের মেন আলোচ্য বিষয়। তাহলে এই কটা প্রশ্ন আজকে আলোচনা করলাম, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। ভালো করে প্রশ্ন আকারে রেডি করে নেবে, এই মান সমেত উল্লেখ করে দিয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, দ্যাটস অল।